নমস্কার। বঙ্গ সাহিত্য কুটিরের এই পর্বে সকলকে স্বাগত। এই পর্বে আমি আলোচনা করব জয় গোস্বামীর রচিত কবিতা নুন। এই কবিতাটি একাদশ শ্রেণীর পাঠ্য রয়েছে, তাই আশা রাখব সকল ছাত্রছাত্রী আমার এই আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে এবং আমাকে অবশ্যই জানিও তোমাদের এই আলোচনা কেমন লাগলো। এছাড়াও যারা সাহিত্যপ্রেমী রয়েছেন তারাও কিন্তু এই আলোচনা শুনতে পারেন এবং তাদের মতামতও আমার কাছে সমানভাবে গ্রহণযোগ্য। তাহলে আলোচনা শুরু করা যাক। তোমাদের যে পাঠ্যটি রয়েছে সেখানে লেখক পরিচিতি দেওয়া রয়েছে। আমি প্রথমে সেই লেখক পরিচিতি পড়ে শোনাই। জয় গোস্বামী, জন্ম 1954 সালে কলকাতায়। তিনি কিন্তু বর্তমানেও আমাদের মধ্যে রয়েছেন এবং তার বর্তমান বয়স প্রায় 71 বছর। বাংলা সাহিত্যের এক খ্যাতিমান কবি। তাঁর লেখা উল্লেখযোগ্য কবিতার বই প্রত্নজীব, উন্মাদের পাঠ্যক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্রবিদ্যুৎ খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, শিবির, গড়াত গড়াত প্রভৃতি। যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শিয়ালেরা, সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি। বাংলা আলোচনায় তাঁর লেখা আকস্মিকের খেলা, আমার রবীন্দ্রনাথ, গোসাই বাগান 3 খণ্ড উল্লেখযোগ্য সংযোজন। এই নুন কবিতার মূল আলোচনায় প্রবেশ করার আগে এই নুন কবিতা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। এই নুন কবিতাটি জয় গোস্বামীর ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত। এই ভুতুম ভগবান কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল 1988 খ্রিস্টাব্দে। তাহলে এবার মূল আলোচনায় প্রবেশ করা যায়। নুন, জয় গোস্বামী। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার্তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। বেশ সুন্দর ছন্দের দোদুল্যমান দোলায় দুলে আমরা সুন্দরভাবে এই কবিতাটি পাঠ করলাম। এবার এই কবিতার মূল আলোচনায় ফিরি। আমরা এই কবিতাটি পড়লাম এবং পড়ে বুঝতে পারলাম যে এই কবিতার মধ্যে যে মানুষের কথা বলা হয়েছে তারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা সকালে কাজে বেরোয়, যদি কাজ পায় তো তার টাকা উপার্জন হয় এবং সেই টাকায় তারা বাড়ি ফিরে আসে, তার অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান করে এবং আবার পরবর্তী দিন আবার নতুন কাজের খোঁজ, আবার কাজ পেলে হয়তো তার ভাগ্যে খাওয়া জুটবে, অথবা কাজ না পেলে তাকে না খেয়েই থাকতে হবে। এরকম মানুষের কথাই কিন্তু জয় গোস্বামী তার এই নুন কবিতায় তুলে ধরেছেন এবং বিশেষভাবে লক্ষণীয় এই নুন কবিতার নামকরণটি। নুন এমন একটি বস্তু যা খাবারে বিশেষভাবে প্রয়োজনীয়। এই নুন যদি কোনো খাবারে না থাকে বা মাত্রায় কম পড়ে যায় বা বেশি পড়ে যায় তাহলে কিন্তু খুবই সমস্যা, কারণ রান্নার যে টেস্ট, সেই টেস্ট কিন্তু পুরোপুরি নির্ভর করে এই নুনের ওপর। যতই আমরা মশলা দিই না কেন, নুন যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই রান্না একদমই খারাপ হয়ে যায়। আর এখানে আমরা কবিতা পড়ে শেষে গিয়ে বুঝতে পারবো এই নুনের প্রয়োজনীয়তা কতটা। তাহলে প্রথমে কি বলছেন, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। অর্থাৎ একজন মানুষের বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টি জিনিস সবচেয়ে বেশি দরকারি এবং এরপরে যা কিছু দরকার সেগুলো বিলাসিতার সমান।
তাহলে এখানে প্রথমেই যাদের কথা বলা হচ্ছে, অর্থাৎ সেই হতদরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায়, তারা অল্পতেই খুশি, কোনো তাদের জীবনে দুঃখ নেই। তারা বলছে আমাদের দুঃখ করে কি হবে, আমাদের দিন চলে যাচ্ছে এই সাধারণ ভাত কাপড়ে। আমাদের যদি আমরা রোজ দিন যদি ভাত কাপড় পেয়ে যাই, এই সাধারণ কোনো তাতে দেখানোর মতন কিছু নেই বা সেই খাবারের আয়োজনও এমন কিছু নয়, তবে সেটুকু পেলেই আমরা সাধারণভাবে দিন কাটিয়ে দিতে পারি। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। এখানে বলছে যে তাদের দিন এমনভাবেই চলে যায়, তাদের অসুখ হয় স্বাভাবিকভাবেই, যে তাদের তো তেমন বিলাসিতা করার বা তাদের সেরকম সুখ স্বাচ্ছন্দ্যের সংসার নয়। সেখানে হয়তো আবহাওয়ার জন্য বা খাওয়ার দাওয়ারের অভাবের জন্য তাদের সংসারে অসুখ, ধার দেনা, অসুখ হলেই এখন যা বর্তমানে অবস্থা, সেখানে প্রচুর টাকার খরচ একটি ডাক্তার দেখাতে বা হাসপাতালের যে খরচ হয়, তো সেই খরচ করতে গিয়েও তাদের ধার নিতে হয়, প্রচুর দেনা হয়ে যায়। যেইটুকু টাকা ধার নেয় তার উপরেও সুদের যে চাপ পড়ে, তো সব মিলিয়ে এই যে একটা অসুখের ধার দেনাতে তাদের একরকম চলে যায় দিন। এবং রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে, এই যে গাঁজার সেবন, যে একটি দুঃখ বলতে মানুষ কখন এই গাঁজা বা সিগারেট বা মদ এগুলো কখন সে গ্রহণ করে, যখন সে অতিরিক্ত দুঃখিত হয় এবং সেই দুঃখ ভুলে থাকার জন্য এই মাদক দ্রব্যের তারা সাহায্য নেয়, যেন কিছু সামান্য সময়ের জন্য হলেও সেই দুঃখ থেকে তারা ভুলে থাকে। এবং সেখানে এটি বলা হচ্ছে যে এই যে ধার দেনা, এই যে অসুখ, এসব ভুলে থাকতে তারা দুই ভাই মিলে রাত্রেবেলায় বসে গঞ্জিকা বা গাঁজায় টান দেয়। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এখানে দুরকম সিচুয়েশন বা সময়ের কথা বলা হয়েছে, যে কোনো কোনো দিন এমন হয় যে বাজারই হয় না, ঘরে কোনো রকম টাকা পয়সার অভাবে কোনো কিছু তারা কিনে আনতে পারে না। আবার কোনো দিন এত টাকাই উপার্জন হয়ে যায় যে তারা মাত্রা ছাড়া বাজার করে, অর্থাৎ যে টাকাটা এসেছে তাড়াতাড়ি কিছু শাকসবজি বা ঘরের যা যাবতীয় দরকারি জিনিস তা কিনে রাখে, তাদের প্রচুর কিছু জিনিসপত্র তাদের কেনা হয়ে যায়। এবং যেদিন এরকম বেশি উপার্জন হয়ে যায়, তাদেরও তো শখ রয়েছে, মনে তো বিভিন্ন রকম শখ আহ্লাদ জাগে, তারা বাড়ি ফেরার পথে গোলাপ চারা কিনে আনে। এটা কিন্তু বিলাসিতার একটি সিম্বল, যে তাদেরও বিলাসিতা করতে মন চায়, তারাও একটু ছন্নছাড়া জীবনযাপন চায়, যে সবসময় যে গণ্ডির মধ্যে যেটুকু দরকার সেটুকুই উপার্জন করে তারই সেই প্রয়োজনীয় জিনিসগুলো কেনার পরেও যে অতিরিক্ত যেটুকু টাকা, সেখান থেকে যে একটু বিলাসিতা করার ইচ্ছা, যেটি খুব সামান্যই, সেই গোলাপ চারা কিন্তু সে কিনে আনে। কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। এবং এরপরে এটাও প্রশ্ন আসে, অর্থাৎ তারা যে জায়গায় থাকে সেখানে হয়তো গোলাপ চারা পোতারও জায়গা নেই, তার ঘরের সামনে তো জায়গাই নেই, সেটি সে পুঁতবে কোথায়, সেই মাটিটুকুও তার কাছে নেই। তো আবার যদি পুঁতেও ফেলেও সেখানে কি আদৌ ফুল হবে, তার কাছে কি সেই ফুলকে মানে সেই গাছকে যত্ন করে বাড়িয়ে তুলে সেখান থেকে একটি ফুল ফোটানোর সামর্থ্য তার আছে, এরকম চিন্তাভাবনা তার হয়। কিন্তু সেখানে তারপরেই বলছে সে অনেক পরের কথা, মানে সেগুলো অনেক পরের ভাবনা, আগে ফুল তো কিনে আনি, আগে ফুল তো লাগাই, সে মাটিটাই আগে পাই, লাগানোর জায়গায় পাই। আবার সে টান দেয় গঞ্জিকাতে, অর্থাৎ এই যে একটা বেদনা, যে একটি শখের একটা ফুল গাছ কিনে আনলো কিন্তু সেটিও তার লাগানোর জায়গা পাচ্ছে না, বা সেটিতে ফুল হবে কিনা এই যে ধারণা বা ভাবনা, সেটিকে ভুলে থাকতে কিন্তু সে আবার গঞ্জিকা বা গাজায় টান দেয়। অর্থাৎ এই যে ভুলে থাকার জন্য যে নেশার গ্রহণ, এটা কিন্তু বারবার জয় গোস্বামী তার এই কবিতার মধ্যে দেখাচ্ছে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। এই যে কতটা খোলামেলা কথা, যে আমরা এতেই খুশি, আমাদের যদি কোনোদিন মাত্রা ছাড়া বাজার হয় বা কোনোদিন যদি নাও চলে, তবুও আমরা এভাবেই আমাদের দিন যাপনে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের এর থেকে বেশি কিছু চাই না। আমাদের একটাই দাবি, আমাদের যাতে ভাতের পাতে নুনের ব্যবস্থা হয়, এই তাদের দাবি। আমরা যখন কবিতাটা পুরোটা পড়বো তখন আমরা বুঝতে পারবো তাদের দাবি কিন্তু এটাই, তাদের ঠান্ডা ভাতে যেন নুন বরাদ্দ থাকে, যেন নুনের কমতি না হয়। কি সুন্দর লিখেছে যে হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, অর্থাৎ তাদের জীবনযাপনে যেমন সুখ রয়েছে, হাসি রয়েছে, আনন্দ রয়েছে, ঠিক তার পাশাপাশি কিন্তু দুঃখ, কান্না, বিরহ, এ সবই কিন্তু সব কিছু মিলিয়েই তারা তাদের দিন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছে।
মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এবার কিন্তু মূল যে নামকরণ নুন, সেই নুনের কথা কিন্তু এখানে আসছে, যে যখন তারা মাঝে মাঝে তাদের এমনই দিন যায় যে সেদিন মানে দিন চলার মতনই না, তাদের কোনো উপার্জনই হয়নি, সে দিন আনে দিন খায় যে অবস্থা, সেখানে তার কোনো উপার্জনই ঘটেনি। যার ফলে সে যখন সারাদিন খোঁজ করার চারিদিকে খুঁজে বেরিয়ে যখন কাজ পায় না এবং বিনা পারিশ্রমিকে ঘরে ফিরে আসে, এবং সেটি প্রায় দুপুর রাত, মানে রাতেরও যে মানে প্রায় ভোর ভোর হবে এরকম দুপুর রাত্রে সে যখন মধ্যরাত্রে ঘরে ফিরে আসে, তখন যখন খেতে বসে, সে প্রথমত ভাত তো ঠান্ডা হয়ে গিয়েছে, এবং সেই ভাতে যেটু নুন দিয়ে খাবে সেই নুন বা লবণ তার ঘরে নেই। আর এই নুন বা লবণ যদি থাকে তাতেও ভাত, ওই ঠান্ডা ভাত খেয়ে ফেলা যায়, কিন্তু সেই নুন লবণেরও সংস্থান তার ঘরের মধ্যে নেই, এতটাই অভাব। আর তখন তার মাথা গরম হয়ে যায় যে একটা নর্মাল ঠান্ডা ভাত খাবো, সেই ভাতের মধ্যে একটু নুনও তার বরাদ্দ নেই আজকে। রাগ চড়ে যায় মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। এবার এতটাই ভীষণ রাগ যে সারাদিন সে না খাওয়া, যাও একটু ঘরে ফিরে এসেছে একটু ভাত খাওয়ার আশায়, সেই ভাতেও যে লবণের অভাব বা সেটা খেতেও যে তাদের এত বাজে লাগছে, সেই খিদে পেটে তারা ভীষণভাবে রেগে যায় এবং সারা পাড়া তারা মাথায় করে নেয়। মানে এত তারা ঝগড়া করে নিজেদের মধ্যে যে কেন ঘরে নুন নেই, যে একটা নিজেদের মধ্যে অশান্তি, সেই অশান্তি তারা যে জায়গায় বসবাস করে, একটা বস্তি এলাকা ধরো, সেই বস্তি এলাকার মধ্যে তো ঘরের পাশে ঘর, তো এরকম একটা পাড়ার মধ্যে তারা এত অশান্তি করছে যে সে পাড়া মাথায় করে ফেলছে, এত চিৎকার করি। তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই কবিতার মূল বিষয় কিন্তু এখানে, যে তারা ঝগড়া করুক আনন্দ করুক এটা তো তাদের মধ্যে ব্যক্তিগত, এটা কাউকে দেখানোরও নয়, বা কারা কি মন্তব্য করলো সেটা দেখে সেটাও তাদের শোনার গ্রাহ্য করার কথা নয়। তারা সামান্য লোক, অর্থাৎ এই যে শ্রমজীবী মানুষ, তারা দিন আনা দিন খাওয়া মানুষ, তারা সকালে কাজে বের হয়, যদি কাজ পায় তো তাদের ঘরে শাকসবজি ভাত এগুলোর জোগাড় হবে, আর যদি তারা কাজ না পায় তাহলে হয়তো তাদের অভুক্তই কাটিয়ে দিতে হবে। তো সেখানে দাঁড়িয়ে তারা সামান্য লোক, তাদের নিয়ে কোনো বড় খবর হয় না, তাদেরকে নিয়ে মানুষের মাথা ব্যথাও নেই। তারা কিন্তু এরকম জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে। সকালে বেরিয়ে যদি কাজ পায় তো তাহলে তাদের অন্ন সংস্থান হবে, না হলে আবার পরের দিন কি খাবে তা নিয়ে চিন্তা। এই যে সামান্য লোকের সামান্যতম ব্যাপার, যেটুকু দরকার সেটুকুর জন্যই তারা কাজ করে, চেষ্টা করে বেঁচে থাকার জন্য যেটুকু রসদের দরকার। আর তাদের একটাই দাবি, তাদের ভাত ঠান্ডা হোক, তাদের আর কোনো খাওয়ার সরঞ্জাম না থাকুক, উপকরণ না থাকুক, কেবল তাদের ঠান্ডা ভাতে যেন নুনের ব্যবস্থা হয়, তারা যেন ওই নুন দিয়ে ভাতটি মেখে যেন খেয়ে শান্তি পায়। এখানে আরেকটি জিনিসও লক্ষ্য, যে আমাদের শুকনো ভাতে, অর্থাৎ ভাতের সাথে কিন্তু অন্য কোনো শাকসবজি কিচ্ছু নেই, কোনো তরি তরকারি নেই, কেবল শুকনো ভাত, শুকনো ভাতে লবণের ব্যবস্থাই তারা চাচ্ছে। তাহলে আমরা এই কবিতার মাধ্যমে সেই সব দরিদ্র শ্রমজীবী মানুষের কথা পেলাম, যারা সামান্য পেয়েই খুশি, যাদের দিনযাপনে কোনো বিলাসিতা নেই, কোনো ব্যাপকতা নেই, তারা এই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত, এবং তাদের এই সাধারণ জীবনযাপনে তারা ভাতের সংস্থান এবং তাতে একটু নুন, অর্থাৎ যেটুকু বেঁচে থাকার জন্য, এখানে নুন কিন্তু প্রতীকী অর্থ, যে তাদের বেঁচে থাকার জন্য যেটুকু সামান্য দরকার, যেটুকু না হলেই নয় সেটুকু তাদের দেওয়া হোক, তাহলেই তারা কোনো রকমে হেসে খেলে কষ্টে দিন যাপনে কাটিয়ে দেবে। কবিতাটি প্রথমেই শুরু হয়েছিল যে লাইন দিয়ে, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এই অল্প খুশিটাও তাদের সেই নুন যদি তাদের পাতে থাকে, তাতেই তারা সেই অল্পটুকু আয়োজনেই তারা খুশি। তাদের কোনো এলাহি রান্নারও দরকার নেই, তাদের কোনো শাকসবজি তরকারিরও দরকার নেই, তাদের কেবল দরকার সেইটুকু নুনে। এবং কবি জয় গোস্বামী এই কবিতার মধ্য দিয়ে সেই সমাজের প্রতিনিধিত্ব করে এটুকুই লিখেছেন, যে এক ধরনের স্লোগান বলা যায়, যে আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক। অর্থাৎ এই যে একটা সমাজের কথা দেখাচ্ছেন, যেখানে অন্নের অভাব, তাদের বাসস্থানের অভাব, তাদের বস্ত্রের অভাব, তারা এতটাই নিম্নবিত্ত শ্রেণী যে তাদের প্রত্যেক দিন কাজে বেরোতে হয়, কোনো দিন সে কাজ পায়, কোনো দিন সে কাজ পায় না। যেদিন কাজ পায় সেদিন তারা প্রচুর বাজার করে, তাদের দৈনন্দিন নিত্য সামগ্রী যা যা লাগা
দরকার প্রত্যেকটি সে কিনে আনে, এবং যেদিন এরকম হাতে কিছু বেশি পয়সা এসে যায় তখন সে তার বিলাসিতার জায়গা, তাও যৎ সামান্য, সেটি কি, যেটি গোলাপ চারা সে কিনে আনে, এবং সেই গোলাপ চারা আদৌ ফুল হবে কিনা বা সেই গোলাপ চারাকে সে কোথায় পুঁতবে তার যে দুশ্চিন্তা, এসব বিভিন্ন, তাছাড়াও সংসারে নানান দুশ্চিন্তা, কাল কি খাবে, এইসব চিন্তা, এগুলো ভুলে থাকবার জন্য দুই ভাই মিলে তারা গঞ্জিকা সেবন করে বা গাঁজা সেবন করে, অর্থাৎ নেশার সাহায্য নেয় এইসব দুঃখ ভুলে থাকার জন্য। এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যেদিন বাড়িতে এসে ঠান্ডা ভাত জোটে এবং সেই ঠান্ডা ভাতে একটুকু লবণ তারা পায় না, সেদিনও বাপ বেটার মধ্যে বা বাবা ছেলের মধ্যে প্রচণ্ড অশান্তি লেগে যায় বা তারা পাড়া মাথায় করে ফেলে। তো এরকম বিভিন্ন ছোট ছোট দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো এই যে একটা সমাজের কথা কবি জয় গোস্বামী তুলে ধরেছেন, সেই জয় গোস্বামীর এই লেখার মধ্য দিয়ে সেই সমাজের যে একটি চিত্র, একটি হতদরিদ্র চিত্র, তারা কেবল চাইছে তাদের ভাতের পাতে কেবল লবণের সংস্থান হোক, তারা যেন বাকি দিনগুলো শান্তি মতো সেইটুকু খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, তাদের আর কোনো বেশি চাওয়া নেই। তো মূল কবিতা এটুকুই, এবং এই কবিতার মধ্য দিয়ে যে শ্রেণীর কথা আমরা জানতে পারছি এবং সেই শ্রেণীর যেটুকু দাবি সেটুকু আমরা দেখতে পারছি। কবি জয় গোস্বামী বেশ সুন্দরভাবে, বেশ ছন্দের মধ্য দিয়ে এই কবিতাটি সকল পাঠকের সামনে তুলে ধরেছেন এবং তার মধ্য দিয়ে এক বিশাল বার্তাও কিন্তু দিতে চেয়েছেন। তো এই হলো এই কবিতাটির আলোচনা। তোমাদের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। নিজের সহপাঠীদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। আজকের মতন এই আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।